ॐ यस्य वीर्येण कृतेन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वर। স্বামী শিবময়ানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম রণেন্দ্রনাথ। তার জন্ম বিহারের সুপল শহরে 20 ডিসেম্বর 1934। বাবা জিতেন্দ্রনাথ সেন ছিলেন পেশায় ডাক্তার। 1941 সালে জিতেন্দ্রনাথ সপরিবারে তাঁর বাবার সঙ্গে কাশীতে এসে বাস করতে থাকেন। রণেন্দ্রর বাবার মৃত্যুর পর মা চারুবালা দেবী সন্তানদের নিয়ে কাশীতেই থেকে যান। রণেন পাড়ার স্কুলে ভর্তি হন। উত্তরপ্রদেশ বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন 1952 সালে। 1954 সালে আইএসসি পরীক্ষায় পাশ করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে 1956 সালে বিজ্ঞান ও গণিতে স্নাতক ও 1959 সালে গণিতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিশোর রণেন যাতায়াত আরম্ভ করেন কাশীর শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে। সেখানে অপূর্বানন্দজি, ধর্মেশানন্দজি, জ্ঞানদানন্দজি, অরূপানন্দজি প্রমুখ প্রাচীন সন্ন্যাসীদের দর্শনের সুযোগ লাভ হয়। 1956 সালের 26 অক্টোবর স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের কাছে তার দীক্ষা হয়। দীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সে সময় রাসবিহারী মহারাজ বলেন বিশুদ্ধানন্দজির কাছে, দীক্ষাটা নিয়ে আনে। আমি জিজ্ঞাসা করি, ইনি কি ব্রহ্মজ্ঞ? তিনি উত্তর বলেন, ব্রহ্মজ্ঞ টম্মজ্ঞ রাইখা দে, এইখানে দীক্ষাটা নিলে ভেজাল পাইবি না। অরূপানন্দজি বাঙাল ভাষায় সর্বদা কথা বলতেন। এরই মধ্যে রণেনের মনে বৈরাগ্যের শিখা জ্বলে ওঠে। সে তখন রামকৃষ্ণ সংঘে যোগদানের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। স্বামী বিশুদ্ধানন্দজি তাকে একটি চিঠি লিখে দেন সারগাছিতে স্বামী প্রেমেশানন্দ মহারাজের নামে এবং তার কাছেই যোগ দিতে বলেন। রণেন বেলুর মঠে আসেন 11 জুলাই 1959। কিছুদিনের মধ্যে তাকে সারগাছি আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। 1960 থেকে 1961 পর্যন্ত বেলুর মঠে সারদা পীঠের শিক্ষণ মন্দিরে বিটি পড়তে আসেন এবং বিটি পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তার ব্রহ্মচর্য দীক্ষা হয় 1968 সালে। নাম হয় ব্রহ্মচারী পরেশ চৈতন্য। এর পরের বছরই 1969 সাল তার সন্ন্যাস হয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে, নাম স্বামী শিবময়ানন্দ। 1967 সালে তিনি আসেন বেলুর বিদ্যামন্দির কলেজে সহকারী প্রধান অধ্যাপক রূপে। মহারাজ বিদ্যামন্দিরে দুবার 1970 থেকে 72, আবার 1974 থেকে 1980 প্রধান অধ্যাপক ছিলেন। 1972 সালে মহারাজ বিদ্যামন্দির থেকে কাঠিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে সেখানে যান। 1974 সালে বিদ্যামন্দিরের সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান অধ্যাপকের দায়িত্ব নিয়ে আবার ফিরে আসেন। তিনি ছিলেন ট্রাবল শুটার। যেখানে অসন্তোষ, আন্দোলন ও গণ্ডগোল, সেখানেই রণেন মহারাজ। 1980 সালে বিদ্যামন্দির থেকে রহরায় আসেন। তার জীবনের কঠিনতম অধ্যায় এ সময়টি। সে সময় তাকে একটি বিশেষ রাজনৈতিক দলের মতপুষ্ট একদল অধ্যাপকের তীব্র বিরোধিতা, এমনকি শারীরিক নিগ্রহেরও সম্মুখীন হতে হয়েছিল। আর ছিল তার সবার সঙ্গে অনাবিল মেশার ক্ষমতা। রহরাতে মহারাজ ছাত্রাবাসে ছাত্রদের মাঝেই খেতে বসতেন। রহরায় তার অপ্রতিকারপূর্বক সহনশীলতা আন্দোলনকারীদের কারো কারো মনে পরিবর্তন এনেছিল। একসময় শিবময়ানন্দজি এক বয়োকনিষ্ঠ ব্রহ্মচারীকে বলেছিলেন, জানিস তো, সাধুদের
পুরাকালে কত তপস্যা করতে হতো, কুটিয়া বাঁধতে হতো, ভিক্ষা করতে হতো। এখন শ্রী মায়ের কৃপায় আমাদের মাথার উপর ছাদ আছে, দুবেলা খাবারের ব্যবস্থা আছে। মা তাই এইসব পরিস্থিতি তৈরি করে আমাদের মানসিক তপস্যা করিয়ে নিচ্ছেন। এইটুকুতেই কাতর হলে চলবে কেন? এরপরে তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সেবারত থাকেন। 1982 থেকে 1984 তিনি মিশনের কার্যকরী সমিতির ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। 1990 সালে রামকৃষ্ণ মঠের ওছি এবং রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সদস্য মনোনীত হন। সংঘের সহকারী সম্পাদক হিসাবে 1 জুন 1991 বেলুর মঠে চলে আসেন। 3 এপ্রিল 1995 সহকারী সম্পাদক পদ ছেড়ে মহারাজজি সারদাপীঠের সম্পাদক নিযুক্ত হন এবং 1997 পর্যন্ত ওই পদেই থাকেন। 20 অক্টোবর 1997 তিনি আবার সহকারী সম্পাদক পদে বৃত হন। সে সময় মহারাজ ত্রাণ সেবা, প্রচার, বেদ বিদ্যালয়, আইন বিভাগ প্রভৃতি নানা বিষয় পরিচালনা করতেন। এরপর 1909 সালে তিনি কলকাতার স্বামীজির পৈতৃক বাড়ি কেন্দ্রের অধ্যক্ষ রূপে 2012 অবধি সেখানে ছিলেন। 1991 থেকে 2014 পর্যন্ত দীর্ঘ 2 দশকেরও বেশি সংঘের ভাব প্রচার পরিষদের আহ্বায়ক ছিলেন এবং কার্যনির্বাহের দিকটি দেখভাল করতেন। দুর্গত মানুষের পাশে থাকার প্রবণতা তার ছিল স্বভাবসিদ্ধ। সুন্দরবন এবং বিহারের সাহারসা, পূর্ণিয়া, কাটিহার অঞ্চলে কুশি নদীর বিধ্বস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ কার্য দেখতে যান। ফেরার পথে মহারাজের চোখে জল দেখে এক সন্ন্যাসী কারণ জিজ্ঞাসা করলে মহারাজ বলেছিলেন, এতগুলি লোকের এত কষ্ট চোখে দেখা যায় না। সাধন ভজন তপস্যার প্রতি তার ছিল আজীবন টান। প্রতি বছর আটপুরে ত্যাগব্রত সংকল্পের দিনটিতে 24 ডিসেম্বর মহারাজ সম্ভব হলেই সেখানে চলে যেতেন এবং ধুনি ঘরে সারা রাত্রি ধ্যান করে ভোরবেলা ফিরতেন। উত্তর কাশী, ঋষিকেশ, কনখল, অমরকণ্টক এইসব অঞ্চলে বারবারই চলে গেছেন এবং ডাল রুটি ভিক্ষা করে খেতেন আর জবধানা দিতে মগ্ন থাকতেন। শাস্ত্র পাঠেও তার ছিল অগাধ অনুরাগ। প্রায় বলতেন, আচার্য শঙ্করের বই পড়লে বৈরাগ্যের উদয় হয়। তার মহাপ্রাণতা ছিল অতি উচ্চ স্তরে। তার উদার হৃদয়ের পরশে ধন্য হয়েছেন সাধু ও ভক্ত উভয়ই। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি এই বিষয়টির নিশ্চয়ই তিনি অনেক ঘটনা জানা আছে তার, তিনি সেগুলো বলবেন। স্বামী বিশুদ্ধানন্দজির জন্মস্থান গুরাপ আশ্রমের শ্রীবৃদ্ধি ও অধিগ্রহণের পিছনে তার অবদান অনস্বীকার্য। তিনি সংঘের ঐতিহ্যকে মান্য করতেন। যে কোনো সাধুর দাহ কার্যের সময় তিনি হাজির হওয়ার চেষ্টা করতেনই। বেলুর মঠে দাহ কার্যের সময় এবং বিভিন্ন উৎসবের মহড়ায় নানা গান গাওয়া হতো। সেগুলি উৎসাহের সাথে গাইতেন এবং শেষ পর্যন্ত সেখানে বসে থাকতেন। শিবের প্রতি ছিল তার একটা বিশেষ টান। প্রতি সোমবার তিনি শিব পূজা করতে ভালোবাসতেন। অসংখ্য শিবের স্তোত্রাদি তার কণ্ঠস্থ ছিল। একটি মজার ঘটনা, মহারাজ খুব মিষ্টি মধুর ভাবে জোকস, যাকে আমরা বলি মজা, একদিন মহারাজ কোন একটি কাগজ খুঁজেই যাচ্ছেন। তিনি হেসে বলছেন, বয়স হয়েছে তো সেই জন্য একটি ফাইলের নাম দিয়েছি নট টু ফরগেট। অতি প্রয়োজনীয় কাগজগুলো সেটায় রাখি, এখন সেই ফাইলটাই খুঁজে পাচ্ছি না। 2015 সালের মার্চ মাসে রামকৃষ্ণ মঠের রচি পরিষদে তাকে ভক্তদের দীক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়। 3রা জানুয়ারি 2016 থেকে মহারাজ জয়রামবাটিতে দীক্ষা দিতে আরম্ভ করেন। 3রা মে 2017 তিনি বেলুর মঠ থেকে কাকুরগাছি যোগদানে চলে যান। 21 জুলাই 2017 তিনি রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ পদে বৃত হন। সহাধ্যক্ষ স্বামী বাগীশানন্দজি মহারাজের মহাসমাধির পর তাঁর স্থানে
মহারাজ কাশীপুর মঠের অধ্যক্ষ হয়ে 7 এপ্রিল 2021 আসেন। এরই মধ্যে তার শরীর ভাঙতে শুরু করে। সেবক অনেকবারই বলেছেন, মহারাজ একটু বিশ্রাম নিয়ে করলে ভালো হয় না? উত্তরে প্রতিবারই বলেছেন, আর তো বড়জোর 2-3 বছর। 19 মে 2021 মহারাজ জ্বর অনুভব করেন। শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটলে সেদিনই সকালে তাকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। দুপুরের মধ্যে জানা গেল মহারাজ কোভিডে আক্রান্ত। আইসিইউতে কোনো এক কথা প্রসঙ্গে মহারাজ একজনকে বলেছিলেন, জীবন মুক্তি চাই। শেষের দিকে কয়েকবার বলতেন, আমাকে এবার ছেড়ে দাও। পরদিন 10ই জুন দুপুরে সেবক দেখেন মহারাজ মামা বলে শ্রী মায়ের ছবির দিকে তাকালেন, প্রণামের ভঙ্গিতে দুহাত জোর করার চেষ্টা করলেন, তারপরে বাহ্য জ্ঞান হারালেন। পরদিন ডাক্তার এসে পরীক্ষা করে জানালেন রাত্রি 9:05 মহারাজ রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। তখন তার বয়স হয়েছিল 86 বছর। তার শেষ অসুখ হওয়ার আগেই এক ভক্তের লেখা চিঠির উত্তরে 13 মে মহারাজজি লিখেছিলেন, তোমার 11 মে তারিখের মেল পেয়ে সুখী হলাম জেনে যে তুমি ভালো আছো। কোভিড-19 সেকেন্ড ওয়েভ এখন চলছে এবং তাতে অনেক ভালো লোক মারা যাচ্ছে। আমারও শরীর খারাপ হবে, চলেও যাবে। তার মধ্যে ঠাকুর ও মাকে ধরে থাকবে শক্ত করে। তখন সব শোক তাপের মধ্যেও অবিচল থাকতে পারবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।